নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার এই ছোট্ট ভিডিওতে। শীতকাল পড়েই গেল, জাকিয়ে শীত যদিও এখনও পড়েনি, তবে পড়তে চলেছে। আর শীত পড়ার সঙ্গে সঙ্গে বাঙালির প্রধান লক্ষ্য থাকে ঘুরতে যাওয়ার, এবং মোটামুটি প্ল্যানটা করেই ফেলে। সারা বছর ধরে ক্যালেন্ডারে মার্ক করতে থাকে কবে ঘুরতে যাব কবে ঘুরতে যাব। আর ঘুরতে যাওয়া মানেই তো বাঙালির কাছে প্রধান তিনটি জায়গা থাকে: দীঘা, পুরী, দার্জিলিং। বাঙালি আবার তার একটা আদরের নাম আছে, দীপুদা বলে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই এতদিনে প্রস্তুত হয়ে গেছেন ঘুরতে যাবেন বলে। যদি আপনার ঘোরার লিস্টে যদি পাহাড় থাকে, তাহলে আমার আজকের ভিডিও অবশ্যই আপনার জন্য। কারণ পাহাড় নিয়ে ইদানিং কিছু দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যেগুলো নিয়ে একটু বিস্তারিত জানাটা খুব দরকার আছে। বাঙালি একটা নতুন ধরনের ট্যুর আরম্ভ করেছে, যেটাকে সবাই বলছে অফবিট ট্যুরিজম। এই অফবিট ট্যুরিজমটা কি? অফবিট ট্যুরিজম হলো যখন আমরা যেরকম সবসময় চেনা জায়গাগুলোতে যাই, যেটা হয়ে আসছে দীর্ঘ 20-25 বছর ধরে, যে আমরা দার্জিলিংয়ে যে জায়গায় চিনি আমরা সেখানেই যাই, পুরীর যেসব জায়গায় চিনি সেসব জায়গায় যাই। অফবিট ট্যুরিজম হয়ে গেছে কি, যে নতুন নতুন জায়গা আবিষ্কার করে সেখানে যাওয়া, এবং সেই প্রভাব, সেই ইয়েটা যথেষ্ট বেড়েছে। কিন্তু এখন মানুষ বিভিন্ন নতুন নতুন জায়গায় যাচ্ছে। ভালো, তাতে অসুবিধা কিছু নেই, ভালোই লাগছে। নতুন নতুন জায়গা আবিষ্কার হচ্ছে, টোটাল যে যত পর্যটক সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, পরে একটা জায়গায় ভিড় কমছে। কিন্তু ভিড় কমছে কিনা সে ব্যাপারে যদিও সন্দেহ থেকে যায় একটুখানি। যাই হোক, এই অফবিট ট্যুরিজমের হাত ধরে আরেকটা নতুন জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমটা কী জিনিস? অ্যাডভেঞ্চার ট্যুরিজম হলো একটু যাত্রাপথটা একটু কঠিন, সেখানে পৌঁছানো কঠিন, অনেক ধকল বয়ে তবে সেখানে পৌঁছতে হয়। এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম জিনিসটা আগে যে ছিল না তা নয়। অ্যাডভেঞ্চার ট্যুরিজমটা অনেক আগে ছিল, কিন্তু একটা অন্য ফরম্যাটে ছিল। যারা ট্রেকিং করতো তারা এরকম দুর্গম অঞ্চলে যেত, এবং তাদের সাথে অনেক রকম প্রস্তুতি থাকতো। কিন্তু এই যে অফবিট ট্যুরিজমটা শুরু হয়েছে না, এই অফবিট ট্যুরিজমটাকেই অনেকে এই ট্রেকিংয়ের দিকে নিয়ে যাচ্ছে। কীরকমভাবে ভাবছে, বোধহয় আমরা তো কোনোদিন ওখানে যাইনি, একবার গেলে কীরকম হয়। এই তো কাগজে পড়ছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অমুক জায়গায় গেছে, বেশ কঠিন কঠিন জায়গায়, হ্যাঁ, যেখানে রাস্তাঘাট একটু দুর্গম, যেতে কষ্ট করতে হয়, কিছুটা রাস্তা গাড়িতে যেতে পারবেন, তারপরে হেঁটে যেতে পারবেন। এরকম জায়গায় মানুষের যাওয়ার প্রবণতাটা বেড়েছে। তো এরকম একটি জায়গা হলো সান্দাকফু। নামটা খুব পরিচিত, এখন তো আরও বেশি পরিচিত, কারণ ইদানিং সান্দাকফু ভ্রমণ নিয়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে। রিসেন্টলি দমদমের একটি মেয়ে সান্দাকফুতে গিয়ে খুব দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন। গত নভেম্বর মাসে সম্ভবত আমাদের কলকাতারই একজন প্রৌঢ়া, সম্ভবত ভবানীপুরে উনি থাকতেন, ওনারও কিন্তু মৃত্যু ঘটেছে। তার আগে পশ্চিম দিনাজপুরে আরেকজন ইয়াং ছেলে এই সান্দাকফুতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এখন কথা হলো যে কেন এরকম হচ্ছে। একটা কথা বলে রাখি, যারা সান্দাকফুতে গিয়ে এরকমভাবে প্রাণ হারিয়েছেন, যাদের কথা আমি বললাম এতক্ষণ ধরে, তাদের মধ্যে কিন্তু কেউ কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারাননি, তাই না? এটা আপনারা জানেন অনেকে, কেউ কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারাননি। তাহলে কি হয়েছে? বেশিরভাগই কিন্তু তাদের স্বাস্থ্যজনিত কারণে, বলতে পারেন তাদের শরীর ধকল দিতে পারেনি, সে কারণে প্রাণ হারিয়েছেন। আমরা করি কি, ঘুরতে যাব করতে করতে দার্জিলিংকে আমরা বেছে নিলাম। দার্জিলিংটা বেছে নেওয়ার পর এবার আমরা সেখানে লিস্টিং করতে থাকি দার্জিলিংয়ে কোথায় কোথায় যাব। একটা সময় সান্দাকফুটা ঠিক এরকমভাবে মাস ছিল না, যেত সেখানে যারা ট্রেকিং করতো তারা যেত, যারা সক্ষম তারা যেত। এখন কিন্তু সাধারণ পর্যটকও সান্দাকফুকে তাদের ট্যুর প্ল্যানের মধ্যে রাখছে, কোনো রকম সতর্কতা না নিয়ে তারা সান্দাকফু যাচ্ছে। আমার বক্তব্যটা হচ্ছে এখানে যে সান্দাকফু প্রায় 11,950 ফিট উঁচু, এরকম একটা দুর্গম জায়গা, যেখানে অর্ধেকটা রাস্তা গাড়ি যায়। আগে তো ততটাও যেত না, ইদানিং যাচ্ছে, এবং এই গাড়ি যাওয়ার প্রবণতাটা এসছে কিন্তু পর্যটক বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে।
হাওয়াটা খুব যে একটা ভালো হয়েছে তা নয়। তো অর্ধেকটা রাস্তা গাড়িতে যেতে হয়, তারপরে অনেকটা রাস্তা ট্রেকিং করতে হয়। এই যে রাস্তাটুকু ট্রেকিং করতে হয় সেটা কিন্তু ভীষণই দুর্গম রাস্তা। এটা ভাবলে চলবে না যে আমি আমার পাশের বাড়ির অমুককে দেখেছি ঘুরে এসছে, আমার পরিচিত আরেকজন ঘুরে এসছে, এটা ভেবে যদি সান্দাকফু ট্যুর প্ল্যান করা হয় তাহলে কিন্তু খুবই ভুল হবে। আমার মনে হয় না যে উনি ঘুরে এসছেন বলে আমিও ঘুরতে পারবো। আমি জানি না আমার শরীর কতটা পারমিট করছে। আমরা কি করি, আমরা ভাবি আমরা সুস্থ আছি, কিন্তু আমরা কোথায় সুস্থ আছি? আমরা সমতলে সুস্থ আছি। আমি আমার যে লিভিং এরিয়া তার মধ্যে আমি সুস্থ আছি, কিন্তু অতটা হাই অল্টিটিউডে যাওয়ার পর আমি সুস্থ থাকবো কি না সেটা কিন্তু আমি জানি না। অতএব আপনি প্রোগ্রাম করুন, অবশ্যই আপনি সান্দাকফু যাবেন, কেন যাবেন না, কিন্তু অনুগ্রহ করে আপনি যাওয়ার 1 মাস আগে থেকে প্রিপারেশনটা নিন। কীরকম প্রিপারেশন নেবেন? আপনি আপনার যে ডাক্তারবাবু আছেন তার সাথে কনসাল্ট করুন, তাকে দেখান আপনার ব্লাড প্রেশার, আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা, শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে কিনা, আপনি 1 মাস আগে থেকে না সেগুলো চেক করান, নিজে তার উপর নজর রাখুন। যদি দেখেন সব ঠিক আছে, তারপরে যদি ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেয়, তারপরে কিন্তু আপনি যাওয়ার প্ল্যানটা তৈরি করুন। অবশ্যই তারপরে করবেন, তার আগে করবেন না। আপনি ভাববেন না আপনি সুস্থ আছেন। আপনি আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, আপনি পাহাড়ে যাওয়ার জন্য 11,950 ফিট উচ্চতায় যাওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা, আপনার শরীর প্রস্তুত কিনা। এবার ডাক্তারবাবু আপনাকে যদি ছাড়পত্রটি দেয়, তারপরে আপনি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু সেটা হলেই শুধু চলবে না, এরপরেও কিন্তু ব্যাপার আছে। সেটা কি, আপনি একটা কাজ করবেন, আপনি তো এখান থেকে শিলিগুড়ি চলে যাবেন। বেশিরভাগ পর্যটক করে কি শিলিগুড়ি থেকে সরাসরি সান্দাকফু যাওয়ার একটা পরিকল্পনা করে ফেলে, কারণ হাতে সময় কম, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, এরপরে অফিস আছে, বাচ্চার স্কুল আছে, এরকম অনেক রকম প্ল্যান থাকে। তো তাড়াতাড়ি চলে আসতে হবে। তাড়াতাড়ি চলে আসতে গেলে কী করতে হবে? শিলিগুড়ি থেকে সরাসরি সান্দাকফু গেলাম, 2 দিন থাকলাম, থেকে চলে আসতে পারবো। সান্দাকফুতে তো ওইভাবে তো 2 দিন তো থাকে না, থাকার জায়গা আরও আগে আছে। যাই হোক, তো এই যে প্ল্যানটা করে, এই প্ল্যানটা ভীষণই ভুল প্ল্যান। অতটা হাই অল্টিটিউডে যাবেন আপনি, আপনার শরীরকে তো তার সাথে মানানসই হতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু সমস্যা শুরু হতে পারে। অতএব আপনি কী করবেন, আপনি শিলিগুড়ি থেকে প্রথমে মানেভঞ্জন যাচ্ছেন, মানেভঞ্জন হয়েই আপনাকে যেতে হবে। আপনি ওখানে 2 দিন থাকুন। আমি বলছি হ্যাঁ, 2 দিন থাকুন। আপনি ভাবছেন বোধ হয় পৌঁছতে দেরি হবে, তারপর আপনি একটা দিন থাকবেন, থেকে তারপরের দিন আপনি যাবেন, করবেন না। আপনি 2 দিন থাকুন, ওই অঞ্চলে আবহাওয়ার সাথে নিজেকে মানানসই করে নিন, দেখবেন আপনার সুবিধা হবে তাতে। এইবার আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিন, দেখবেন অনেক কমফোর্টেবল হবেন। আপনি 2 দিন মানে সান্দাকফু যাওয়ার আগে যদি আপনি 2 দিন যদি হল্ট করেন, তাতে কিন্তু আপনার যাত্রাটা অনেক ভালো হবে। আর যাত্রার সময় মনে রাখবেন যে সঙ্গে করে সাফিসিয়েন্ট জল রাখবেন। গাইড তো আপনার সাথে থাকবে, গাইডের প্রতিটা কথা ফলো করে করে চলবেন, কারণ গাইডরাই কিন্তু একমাত্র জানে যে কি কি হতে পারে, কি কি হতে পারে না। আপনি হয়তো হঠাৎ করে মনে করলেন একটু অসুস্থ বোধ করছেন, তখন আপনি সান্দাকফু জানেননি, হয়তো মানভঞ্জনেই আছেন হয়তো, হ্যাঁ, একটু অসুস্থ বোধ করলেন, আপনার কিন্তু উচিত হবে কিন্তু গাইডের সাথে কথা বলা। এবং সেক্ষেত্রে যদি মনে হয় আপনার কিন্তু ওই যাত্রা কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখতে হলেও হতে পারে। আপনি এতটা রিস্ক নেবেন না যে ও ঠিক এতটা চলে এসেছি বলে আমি ঠিক পৌঁছে যাব, আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, এসছি যখন চলে যাই, এই কাজটি করতে যাবেন না। এটা কিন্তু আপনার শরীরকে জানান দিচ্ছে যে আপনি কিন্তু এখনো পর্যন্ত প্রস্তুত নন। কারণ মানেভঞ্জনের থেকে সান্দাকফুর আবহাওয়া কিন্তু আরও কঠিন, আরও ঠান্ডা, ওখানটায় আরও ঠান্ডা। আপনার শরীর নিতে পারবে কি না আপনি জানেন না। তো আমার মনে হয় কোনো অবস্থায় যদি শরীর যদি বলে যে না ঠিক লাগছে না, আপনি দরকার পড়লে আরও 1 দিন থেকে যান, থেকে একটু নিজেকে তৈরি করে নিন, তারপর যান। আমার বক্তব্য হচ্ছে তাড়াহুড়ো করবেন না। বাঙালি তো সান্দাকফু যাওয়া শুরু করেছে
ট্রেকিং করার জন্য নয়, ঘুরতে যাওয়ার জন্য। ট্রেকিং করা আর ঘুরতে যাওয়া দুটোর মধ্যে অনেক কিন্তু তফাৎ আছে, কিন্তু সান্দাকফু কিন্তু ট্রেকিং রুট, সাধারণভাবে ঘোরার রুট নয়। তো যেটা বলছিলাম যে আপনি যদি মনে করেন যে এবার আপনি প্রস্তুত, তারপরে আপনি এই যাত্রাটা করতে পারেন। আমার মনে হয় এই উপদেশগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার এত সুন্দর ট্যুরটা আরও সুন্দর হয়ে উঠবে। আমরা চাই না, বা কেউ চায় না, যে একটা বীভৎস অভিজ্ঞতা নিয়ে ফিরে আসুক। তো সেই জন্য সব দিক দিয়ে যাতে আপনি গুছিয়ে যেতে পারেন, তার জন্য একটা আগাম প্রস্তুতি নিন। প্রথমে আপনি আপনার পারিবারিক চিকিৎসকের সাথে কথা বলুন, তার থেকে ছাড়পত্র নিন যে হ্যাঁ আপনার শরীর পারমিট করছে। তারপর আপনি শিলিগুড়ি থেকে বা যেখান থেকে যান না কেন, আপনি সান্দাকফু পৌঁছানোর আগে কম করে 2 দিন ওই পাহাড়ি আবহাওয়ার সাথে নিজেকে মানানসই করে তুলুন, তারপরে যান। 3 নম্বর, কোনো সময় কোনো অবস্থায় যদি মনে করেন যে শরীরে কোনো রকম অস্বস্তি বোধ হচ্ছে, অবশ্যই আপনার যাত্রাটা আপনি স্থগিত রাখুন। এই যাত্রা আপনি পরে আবার করতে পারবেন না, অনেক সময় আছে হাতে। সেই সময়টাকে না, সময় দূরত্বটা একদম কম করে তুলবেন না, প্রস্তুত করুন নিজেকে, তারপরে যাবেন। আমার মনে হয় বাঙালি তো সারা জীবন ঘুরবে, সব সময় ঘুরবে, প্রতি বছর ঘুরবে, কিন্তু ঘোরার আগে যদি মিনিমাম এই পরামর্শগুলো যদি একটু মেনে চলেন, বা নিজেই যদি একটু ভেবে দেখেন যে কী করা উচিত, তাহলে আপনাদের প্রতিটা যাত্রাই শুভ হবে। ধন্যবাদ।